দর্শক, আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24-এ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহনাজ শাহরিয়ার। টানা 20টি বছর স্ত্রী এবং কন্যা সন্তানকে খুনের মামলায় কন্টেম সেলে বাগেরহাটের শেখ জাহিদ। তবে মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এক রায়ে জানিয়ে দিয়েছেন, অভিযোগ প্রমাণ করতে না পারায় জাহিদ এখন দায়মুক্ত। নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত মুক্তির। কিভাবে এমন ঘটনা ঘটল, কারা এই জন্য দায়ী, তার সুরাহা হওয়া দরকার বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি AM আমিন উদ্দিন। 1997 সালের জানুয়ারি বাগেরহাটের ফকিরহাট থানা। ঘুমন্ত অবস্থায় খুন হন রহিমা ও তার 1.5 বছরের কন্যা সন্তান। পারিবারিক কলহের অভিযোগে ওই দিনই মামলা হয়। এ মামলায় 2000 সালের জুন মাসে স্বামী শেখ জাহিদকে মৃত্যুদণ্ড দেন বাগেরহাট দায়রা জজ আদালত। সেই থেকে কারাগারে অন্ধপ্রকোষ্ঠে ঠাঁই হয় শেখ জাহিদের। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য আসে হাইকোর্টে। জুলাই 2004 সালে মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্ট এক রায়ে জানিয়ে দেন শেখ জাহিদই তার স্ত্রী ও সন্তানকে খুন করেছে। পরবর্তীতে মামলাটি আপিল বিভাগে যায় 2007 সালে। জেল আপিল করা হয়। গেল সপ্তাহে মামলাটি নজরে পড়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে। মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয় সর্বোচ্চ আদালত। নিযুক্ত করা হয় শেখ জাহিদের আইনজীবী। কিন্তু মামলার শুনানি করতে গিয়ে আপিল বিভাগ দেখেন নানা অসঙ্গতি। মামলায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন হন 8 জন। এমনকি হত্যার সাথে জড়িত থাকার বিষয়টিও প্রমাণ করতে পারেনি তদন্ত কর্মকর্তা। আর তাই জাহিদকে খালাস দেন সর্বোচ্চ আদালত। যাদের সাক্ষীর মাধ্যমে এই স্বামীকে তারা প্রমাণ করতে চেয়েছে প্রসিকিউশন যে সে সেদিন উপস্থিত ছিল ঘটনাস্থলে, সেই সাক্ষীদের 161 ধারার জবানবন্দি মূলত আইও গ্রহণ করেছে কিনা এই মর্মে কোনো হদিশ পাওয়া যায়নি। এমন খালাস পাওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবীও। আর এই ঘটনায় কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না। মামলায় 8 জন আইও তদন্ত করেছে, যেটা একটা বিরল ঘটনা। এই ধরনের মামলায় অত আইও পরিবর্তন হওয়ার কথা না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলছেন, একজনের জীবন থেকে কন্ডেম সেলে 20 বছর হারিয়ে যাওয়া কষ্টের। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটা লোক তার জীবন থেকে 20টা বছর হারিয়ে গেল, তারপর প্রমাণিত হলো সে নির্দোষ। আজকে এটা আমাদের বিচার ব্যবস্থার কতগুলো যে অপূর্ণাঙ্গত সেটারই একটা প্রমাণ এটা হলো। এখানে যারা মামলা করেছিল বা যারা ইনভেস্টিগেটিং অথরিটি ছিল, ওনাদের কোনো দোষ ছিল কিনা না এটা তো জাজমেন্ট পাওয়ার পরে বোঝা যাবে। হয়তো ওনারা এগুলো সম্বন্ধে অবজারভেশন দিবেন। আপিল বিভাগ তার রায়ে দ্রুত শেখ জাহিদের মুক্তির নির্দেশ দিয়েছেন। বুধবার অথবা বৃহস্পতিবার রায়ের অনুলিপি পাঠানো হবে কারাগারে। এইটা জেলখানায় হয়তো 2-1 দিনের মধ্যেই পৌঁছে যাবে, হলে উনি খালাস প্রাপ্ত হবেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে আমাদের নিউজরুম থেকে যুক্ত হয়েছেন মাসুদুর রহমান, আমাদের সিনিয়র রিপোর্টার। মাসুদুর রহমান, শেখ জাহিদ যে স্ত্রী সন্তানকে হত্যায় জড়িত নয়, সে সত্যটি কিভাবে আপিল বিভাগের নজরে আসে এবং সে যে নির্দোষ কিভাবে প্রমাণিত হয়েছে, এ বিষয়ে যদি আপনি আমাদের বিস্তারিত জানাতেন। শাহনাজ, আসলে এটি 1997 সালের ঘটনা, যখন এই রহিমা এবং তার সন্তান সেদিন ঘুমিয়েছিল রাতের বেলা। রাতে আনুমানিক 11:15 ঘটনা। সেখানে তাদেরকে গলা পেঁচিয়ে হত্যা করা হয় রহিমা এবং তার সন্তান। রহিমার বয়স 28 বছর ছিল এবং তার সন্তানের বয়স ছিল 2-2.5 বছরের মতো। এই দুজনকেই গলা পেঁচিয়ে হত্যা করা হয় এবং হত্যা করার পর যে বিষয়টি দাঁড়ায় সেটি হলো যে সেই জাহিদ শেখকে সেদিন রাত থেকে আর খুঁজে পাওয়া যায়নি। জাহিদ শেখকে পরবর্তীতে কয়েকদিন খুঁজে না পাওয়ার ঘটনার এই তার শ্বশুর মামলাটি করেন এবং মামলার জাহিদ শেখ তার শ্বশুর বাড়িতেই থাকতেন। 2000 সালে যখন এই মামলাটির বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালত যখন তার সাজা দেন, তখন কিন্তু অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু এই যে 97 সাল থেকে 2000 সাল এই পুরো সময়টিতে তার 8 জন তদন্ত কর্মকর্তা এই মামলাটির তদন্ত করেন বলে আমরা মামলার নথি থেকে জানতে পেরেছি। কিন্তু 8 জন তদন্ত কর্মকর্তা তদন্ত করার পরও আজকে আপিল বিভাগ যেটি বলেছেন যে এই 8 জন তদন্ত কর্মকর্তা তদন্ত করার পরও এই মামলাটি প্রমাণ
প্রমাণ করা সক্ষম হয়নি এবং এই কারণেই মূলত খালাস দেওয়া হয়েছে। এবং 2004 সালে হাইকোর্ট যখন নিম্ন আদালতের সাজাটি বহাল রাখেন তখনও স্বামী শেখ জাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখা হয় এবং এরপর মামলাটি দীর্ঘদিন নিশ্চুপ অবস্থায় ছিল এবং জেল আপিল করা হয় 2007 সালে। 7 সালের পর থেকে মামলাটি একেবারে তার শেখ জাহিদের কেউ না থাকার কারণে 2007 সাল থেকে 2020 সাল পর্যন্ত মামলাটি একেবারে ফ্রিজিং অবস্থায় ছিল বলা যায়। গেল সপ্তাহে এটি প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের নজরে আসে এবং এই জেল আপিলগুলো তারা যখন শুনছিলেন তখন এই মামলাটি তাদের নজরে আসে এবং গুরুত্বপূর্ণ বিবেচনা করে এই মামলাটির দ্রুত শুনানির নির্দেশ দেওয়া হয় এবং রাষ্ট্র নিযুক্ত একজন আইনজীবী ঠিক করে দেওয়া হয়। যেহেতু শেখ জাহিদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে কোনো আইনজীবী নিয়োগের সুযোগ ছিল না, এজন্য রাষ্ট্র নিযুক্ত একজন আইনজীবী নিয়োগ করা হয়। মাসুদ, এই পর্যায়ে আরেকটি ব্যাপারে জানতে চাচ্ছি যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেছিলেন যে একজনের জীবন থেকে কন্ডেম সেলে 20 বছর হারিয়ে গেছে এবং যারা জড়িত তাদের সাজা হওয়া উচিত। তো এই ক্ষেত্রে কারা কারা শাস্তির আওতাভুক্ত থাকবেন এবং তাদের কি ধরনের শাস্তি হতে পারে এ ব্যাপারে জানাতে পারবেন কি? আসলে এখানে একটি বিষয় যে এই মামলাটির যেহেতু চূড়ান্ত রায় হয়েছে, এখন আসলে আপিল বিভাগ আজকে যেটি বলেছেন যে তাদের প্রাথমিক বিষয় হলো যে এই আসামি যেহেতু 20 বছর ধরে কন্ডেম সেলে, কাজে তাকে আগে বের করা, এই জন্য একটি অ্যাডভান্স অর্ডার দিয়েছেন এবং এটি কাল অথবা পরশু বের হবে। আমরা যখন এই মামলার পূর্ণাঙ্গ রায়টি পাবো তখন কিন্তু এটি বোঝা যাবে যে এই মামলার কে কে দায়ী এই কন্ডেম সেলে যে এই পুরো বিষয়টি থাকার পেছনে এবং কেউ আসলে আদৌ দায়ী কিনা। পূর্ণাঙ্গ রায় যখন প্রকাশ হবে তখন হয়তো আপিল বিভাগ এটি ঠিক করে দেবেন যে আসলে এর কার দায় কতটুকু। কারণ একটা মানুষ যখন কন্ডেম সেলে যায় সেখান থেকে 20 বছর হারিয়ে যাওয়া, কন্ডেম সেলে আমার যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল, সেখানে একেবারেই অন্ধকার একটি জায়গা, ছোট্ট একটি জায়গা, সেই জায়গায় একটি মানুষ 20 বছর ছিল, সে বের হওয়ার পর কি অবস্থায় আছে এটি কিন্তু একটু দেখার বিষয়। এটি যখন চূড়ান্ত রায় প্রকাশ হবে এবং বের হওয়ার পর এই শেখ জাহিদের অবস্থা কি হয় সেটি নিয়ে আমরা যদি ফলো আপ রিপোর্ট করি তাহলে হয়তো বুঝতে পারবো। আচ্ছা, তার মুক্তি পেতে আর কতদিন লাগতে পারে বা এই ক্ষেত্রে আইনি প্রক্রিয়াগুলো কি কি হতে পারে? শাহানাত, আসলে এখন দেখার বিষয় সেটি হলো যে আপিল বিভাগ যেহেতু আজকে বলে দিয়েছেন যে দ্রুত তাকে মুক্তির ব্যবস্থা নিতে বলা হয়েছে, সেক্ষেত্রে হয়তো কাল অথবা পরশু নাগাদ, আমরা যতটুকু রাষ্ট্রপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি যে কাল অথবা পরশু নাগাদ এই আসামির কন্ডেম সেল যে কারাগারে তিনি রয়েছেন সেখানে এই রায়ের কপিটি পাঠানো হবে। পূর্ণাঙ্গ রায়টি নয়, শর্ট একটি আদেশ পাঠানো হবে এবং তাকে দ্রুত মুক্তির ব্যবস্থা করা হবে। আরেকটি ব্যাপারে জানতে চাচ্ছি যে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির ভুলের কারণে তার 20 বছর জীবন থেকে কেটে গেছে, সরকারের পক্ষ থেকে তাকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা? আচ্ছা, ক্ষতিপূরণের বিষয়টি আমরা এর আগে কখনো দেখিনি এরকম নজির, যেহেতু এখানে আমরা দেখছি যে স্পষ্টতই মামলার 161-কে ঘিরে একটি জটিলতা তৈরি হয়েছে। যেমন 161-গুলো ঠিকমতো যখন সাক্ষী হয় তখন এগুলো নেওয়া হয়নি অথবা লিপিবদ্ধ করা হয়নি। এই বিষয়টি বিবেচনায় কিন্তু তাকে খালাস দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপিল বিভাগ যদি এখানে একটি যখন চূড়ান্ত রায় দেবেন, পূর্ণাঙ্গ রায় যখন প্রকাশ হবে, সেখানে কার কি ভূমিকা সেটি যদি আপিল বিভাগ লিখে দেন তাহলে কিন্তু সাজা কার কার দায় রয়েছে, কে কে সাজা ভুক্ত হতে পারেন সেটি কিন্তু তখন বলা যাবে। মাসুদুর রহমান, আপনাকে ধন্যবাদ। নিউজরুম থেকে বলছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান। 3 বছরও নিশ্চিত হয়নি প্রত্যাবাসন, মেলেনি বিচার। কক্সবাজারের ক্যাম্পে তাই হতাশা বাড়ছে রোহিঙ্গাদের। পর্যবেক্ষকরা বলছেন দিন যত যাচ্ছে শুধু চট্টগ্রাম অঞ্চল বা দেশ নয়, রোহিঙ্গারা ঝুঁকি বাড়াচ্ছে পুরো দক্ষিণ এশিয়ার সামাজিক রাজনৈতিক বাস্তবতায়। এক ঘোর অনিশ্চয়তায় উখিয়া টেকনাফের বিস্তীর্ণ ক্যাম্পে রোহিঙ্গাদের জীবন। আশ্রয় নেওয়ার পর এরই মধ্যে কেটে গেছে 3 বছর। কিন্তু আর কতদিন এভাবে কাটাতে হবে সেটা যেমন জানেন না বিতাড়িত এসব মানুষ, তেমনি জানেন না শেষ পর্যন্ত ফিরতে পারবেন কিনা নিজ ভূমে। বারবার প্রতিশ্রুতির পরও শুরু হচ্ছে না প্রত্যাবাসন প্রক্রিয়া, তাই বাড়ছে হতাশা। এখানে যেরকম বাংলাদেশে সুন্দরভাবে রাখছে এভাবে যদি আমাদেরকে যদি বার্মায় যায়, যদি মায়ানমারে নিয়ে যদি এরকম যদি সুন্দরভাবে রাখে তাহলে আমরা এটার জন্য আপনাদের কাছে জন্মবদ্ধ। বর্মার মাঝে আমরা এখন যাই বললে চাই কে হলে আমরা বর্মা যাইতে কারণ আর তো নেসিলিটি লাগবে হলে আমরা রোহিঙ্গা নিরাপত্তা এড়িয়ে যেতে নিরাপত্তা করে যদি আর যদি দিফেড়া তো যাইব। তবে শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার বলছেন করোনা পরিস্থিতির কারণে আপাতত থমকে আছে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার ইস্যুটি। কূটনৈতিক জটিলতা থাকলেও বাংলাদেশের একমাত্র চাওয়া প্রত্যাবাসন। দ্বিপাক্ষিক বহুপাক্ষিক আলোচনা চলছে এবং আমার মনে হয় অতি শীঘ্রই আমাদের বাংলাদেশ সরকার একটা সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হবে।
তবে এমন কথায় কোনো আশার আলো দেখছেন না পর্যবেক্ষকরা। তাদের মতে সংকট আরও ঘনীভূত হওয়ার আগেই কার্যকর পদক্ষেপ না নিলে বিপদ বাড়বে বাংলাদেশের, তৈরি হবে নানামুখী সংকট। তারা আজকে না হোক কালকে হোক তারা তাদের দেশে ফিরে যেতে মরিয়া হয়ে আসবে, অথবা তারা সেখান থেকে তাদের গণ্ডিবদ্ধ যে জীবন, সেই জীবন থেকে বেরিয়ে আসতে চাইবে, সেটা পথ খুঁজবে। সেই পথ খুঁজতে গেলেই হবে সংঘর্ষ সংঘাত, সেটা কারো জন্য ভালো হবে না। বাংলাদেশ এই যে রোহিঙ্গা উপস্থিতির কারণে যে অর্থনৈতিক, যে সামাজিক, রাজনৈতিক, নিরাপত্তাজনিত, প্রতিবেশজনিত যে সংকট তৈরি, তার একটা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে একটা শ্বেতপত্র তৈরি করে আন্তর্জাতিক কমিউনিটির সামনে উপস্থাপন করতে পারে। নতুন পুরনো মিলিয়ে কক্সবাজারের 34টি ক্যাম্পে এখন বসবাস 11 লাখেরও বেশি রোহিঙ্গার, যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 7,000 একর বনাঞ্চল। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। এদিকে রোহিঙ্গা নির্যাতন মামলার শুনানি নেদারল্যান্ডসের বাইরে করতে আইসিসিতে আবেদন করেছে 3টি গ্রুপ। আদালত জানিয়েছে সম্ভবত বাংলাদেশে এই আদালত স্থাপনের আবেদন করা হয়েছে, তবে একে প্রি ম্যাচিউরড বলছে আইসিসির প্রসিকিউশন। এ বিষয়ে আদালতের রেজিস্ট্রির মতামত জানতে চেয়েছে প্রি ট্রায়াল চেম্বার 3। পররাষ্ট্র সচিব জানিয়েছেন বাংলাদেশে আদালত স্থাপনে আইসিসি অনুরোধ করলে বিবেচনা করা হবে। আশিকিন প্রিন্সের প্রতিবেদন। 2017 সালে ক্লিনিং অপারেশনের নামে রাখাইনে নিজ দেশের নাগরিক রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন চালায় মিয়ানমার সেনাবাহিনী। প্রাণ বাঁচাতে 25 আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে চলে আসে 7 লাখের বেশি রোহিঙ্গা। এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে আন্তর্জাতিক মহল। যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে তদন্ত করতে গেল বছরের 4 জুলাই আবেদন করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রসিকিউশন। এর অনুমতি দেন আইসিসির প্রি ট্রায়াল চেম্বার। As Myanmar is not a state party to the Rome Statute, but Bangladesh is. মিয়ানমার আইসিসি পক্ষ নয়, কিন্তু বাংলাদেশ পক্ষ। এটা মনে রাখতে হবে, এই তদন্ত হবে বাংলাদেশ অংশে যে অপরাধ হয়েছে, বিশেষ করে জোর করে দেশ ত্যাগে বাধ্য করার অভিযোগ। But will focus on crimes allegedly committed in part on the territory of Bangladesh. তবে নেদারল্যান্ডসের বাইরে এর বিচার করতে গেল 4 আগস্ট আবেদন করে 3টি গ্রুপ। বলা হয় নির্যাতনের শিকার ব্যক্তিরা যেন বিচার দেখতে পারেন এবং তাদের বক্তব্য নেওয়া হয়। যেহেতু তাদের বাল্ক অফ দ্য উইটনেসেস এখানেই আছে, সুতরাং এখান থেকে উইটনেস নিয়ে যাওয়াটা এটা লজিস্টিক্যালি ডিফিকাল্ট আছে। তারপরে আপনার এটা ফিনান্সিয়ালি এটা বড় হয়তো বার্ডেন হবে। সুতরাং সেই ব্যাপারে যদি তারা রিকোয়েস্ট করে তখন আমাদের আইনি প্রক্রিয়াতে আমরা যদি সেটা অ্যালাউ করে তাহলে আমরাও এই ব্যাপারে পজিটিভলি বিবেচনা করি। অনেকটা নির্ভর করবে আইসিসি কি স্ট্রাকচার চাচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশ 100% আইসিসি যা চাইবে সেটার উপরে তাদের একটা পজিটিভ রেসপন্স থাকবে। কিন্তু এর বিরোধিতা করছে প্রসিকিউশন। তারা বলছেন এমন আবেদন প্রি ম্যাচিউরড। এই বিষয়ে আইসিসির প্রশাসনিক শাখার মতামত চেয়েছে প্রি ট্রায়াল চেম্বার 3, আর এটি দিতে হবে 21 সেপ্টেম্বরের মধ্যে। আইসিসি তার আদেশে বলেছেন আবেদনকারীরা নেদারল্যান্ডসের বাইরে বলতে সম্ভবত বাংলাদেশকে বুঝিয়েছেন। এদিকে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে জেনোসাইডের মামলা চলছে। গাম্বিয়ার করা এই মামলায় অপরাধ অস্বীকার করছে মিয়ানমার। অবশ্য বৈশ্বিক মহামারীর কারণে এই আদালতে মামলা কার্যক্রম আপাতত বন্ধ আছে। The Republic of the Union of Myanmar take all measures within its power to prevent the commission of all acts within the scope of Article 2 of the আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক জাকির হোসেন, রোহিঙ্গা গবেষক ও সাবেক ডিন, আইন অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অধ্যাপক জাকির হোসেন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রায় 11 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস কক্সবাজারে এবং 3 বছরেও তাদেরকে কিন্তু প্রত্যাবাসন করা সম্ভব হয়নি। এখানে বাধাগুলো আসলে কোথায়? ধন্যবাদ আপনাকে। আসলে আমি যদি বলি 3 বছরে শুধু না, 91-92 সালে যারা এসেছিল তারা প্রায় 29 বছর হয়ে গেছে। আপনি যদি বিবেচনা করেন সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা 33 বছর না হলে 29 বছর হয়ে গেছে। এর মাঝখানে কথা রাখেনি মিয়ানমার, কথা রাখেনি আন্তর্জাতিক সম্প্রদায়, এটি হয়নি। এখন এই 3 বছর যাবত যারা অধিক সংখ্যক একসাথে এসেছে তাদের বিষয় নিয়ে বাধাটা কোথায় প্রশ্ন হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে 4 দশকেরও বেশি সময় ধরে মিয়ানমার কিন্তু এই গণহত্যা করেছে,
ধর্ষণ, অগ্নিসংযোগ, গ্রামের পর গ্রাম পুরানো এই কাজটি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় গত 4 দশক ধরে আপনি যদি মনে করেন অনেকটা দর্শকের ভূমিকা ছিল। 2017 সনের 25 আগস্টে যে রোহিঙ্গা ঢল নামলো, তারপর থেকে আমরা দেখতে পাই যে আন্তর্জাতিক সম্প্রদায় যেমন ঘুম থেকে একটু জেগেছে সেই সম্প্রদায়। এখন আপনি মিয়ানমার যে গত 4 দশক ধরে কাজটি করছে, যে ড্রাগন কিং, অপারেশন ক্লিয়ারেন্স নাম দিয়ে বিভিন্ন রকম ভাবে, এটা কিন্তু ফিরিয়ে নিয়ে অর্জ করে নাই। বিভিন্ন পরিসংখ্যান বলছে মিয়ানমারের যে পরিমাণ রোহিঙ্গা ছিল তার 3/4 এখন আর মিয়ানমারে নাই, একমাত্র 1/4 আছে। এই যে যারা অত্যাচার করে, নিপীড়ন করে, ধর্ষণ করে, গণহত্যা করে যারা তাদেরকে বিতাড়িত করেছে, তারা ফেরত নেবে তার কোনো কারণ নাই। এখন প্রশ্ন হচ্ছে এই ফেরত নেওয়ার ক্ষেত্রে যদি আপনি কার্যকর চাপ সৃষ্টি করতে পারেন তাহলে হবে। এই ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে আপনার কাছে কি মনে হচ্ছে ঠিক কোন প্রক্রিয়াতে বা কোন কোন জায়গাতে নেগোশিয়েট করতে পারলে রোহিঙ্গাদের তাড়াতাড়ি ফেরত পাঠানো সম্ভব হবে, কিংবা এক্ষেত্রে বাংলাদেশ সরকারকে কি কি ধরনের কূটনীতি কৌশল অবলম্বন করতে হবে? আমি তো প্রথম বলছি যে আপনি যদি চাপ সৃষ্টি করতে পারেন, চাপ সৃষ্টিটা কিভাবে করবেন? বাংলাদেশের একার পক্ষে চাপ সৃষ্টি করা সম্ভব নয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমার মতে, সেটা হলো রাশিয়া, চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আলাপ আলোচনার মাধ্যমে, চাপ সৃষ্টির মাধ্যমে। কিন্তু প্রকৃত পক্ষে যে বাধাটা যেখানে হচ্ছে, চীনের একটা বিরাট ভূ রাজনৈতিক, কৌশলগত, বাণিজ্যিক, অর্থনৈতিক স্বার্থ আছে এখানে। আপনি যখন দেখেন যে চীন দেখে যে মালাক্কা প্রণালী দিয়ে তার 80 থেকে 85% বাণিজ্য হয়ে থাকে, তাহলে তারা মনে করে যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সাথে তার যে সম্পর্ক, যে কোনো সময় মালাক্কা প্রণালী দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য সে কি করেছে, স্থলপথে আপনার পাইপলাইন নিয়ে গেছে আকিয়া বন্দর থেকে ইউনিয়ন পর্যন্ত, যেখান থেকে তেল এবং গ্যাস নিয়ে যাচ্ছে। কাজে কখনোই চীন চাইবেন না যে তাকে চটানোর জন্য। আর চীনের সেই নৈতিক মনোবলটা কোথায়? উইগরদের, মুসলিমদের প্রতি যে আচরণ সে করেছে, সেখানে তার নৈতিক মনোবল নাই। সেটা যদি প্রশ্ন করে মিয়ানমার, তুমি উইগরদের প্রতি যে আচরণ করেছো আমাকে কেন প্রশ্ন করছো? ঠিক একই রকম ভাবে আপনি যদি ভারতের আসেন, ভারতের একটা বিরাট রকমের স্বার্থ জড়িত রয়েছে এখানে। ভারত $50 কোটি ব্যয় করে কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট তৈরি করছে আপনার এখানে রাখাইনে। সেই মাল্টিমোডাল প্রজেক্টের মাধ্যমে তারা চায় বিভিন্ন রকম ভাবে এখানে তাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে। তারা চায় মিয়ানমারকে ব্যবহার করে থাইল্যান্ডের মাধ্যমে আসিয়ানের সাথে তার বাণিজ্য সংযোগ করতে। তারা চায় ভারত মহাসাগরের মাধ্যমে তাদের যে উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত ভারতীয় যে রাজ্যগুলো রয়েছে, আপনার মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আপনার অরুণাচল প্রদেশ, সেখানে একটা বিকল্প ট্রানজিট তারা তৈরি করতে চায় বঙ্গোপসাগরকে ব্যবহার করে। কাজেই আপনার মুখে চায়না এবং ভারত যাই কিছু বলুক না কেন, প্রকৃত পক্ষে এমন কোন কার্যকর চাপ সৃষ্টি করা তারা সম্ভব নয়, কারণ তারা নিজেদের ভূকৌশলগত, ভূ রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। এখানে আরেকটা পক্ষ যুক্ত হয়ে গেছে, আপনি দেখবেন যে রাশিয়া, তারা মাঝে মধ্যে ভেটো দিচ্ছে। রাশিয়ার যদিও এখানে সরাসরি ভূ রাজনৈতিক স্বার্থ নাই, কিন্তু তার ব্যবসা আছে। কি ব্যবসাটা আছে? সে চায় MiG-29 বিক্রি করতে। সে কি চায়? গ্যাসপ্রমের অফিস খুলেছে আপনার ইয়াঙ্গুনের ভিতরে, সেখান থেকে তেল গ্যাস উত্তোলনের জন্য। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের প্রশংসা করেছে যে আমরা অনেক মানুষকে সেখানে, রোহিঙ্গাদেরকে সেখানে আশ্রয় দিয়েছে, প্রশংসা করেছে। তারপরে কি করেছে? কিছু কিছু ক্ষেত্রে তারা কিছু সামরিক ব্যক্তির ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরকম চাপ সৃষ্টি করে কোনোদিন আপনার রোহিঙ্গা সমস্যার সমাধান করা হবে না। আমাকে যদি প্রশ্ন করেন, কৌশলগত ভাবে আমি বলবো রোহিঙ্গা সমস্যার সমাধান হতে হবে। আর বাস্তব অবস্থা যদি বলেন, তাহলে আমি বলবো যে প্রত্যেকটা রাত্রির শেষে একটা ভোর হয়, সূর্য ওঠার আগে আপনি আলোর রেখা দেখতে পান। কিন্তু রোহিঙ্গা মানবিক সমস্যা, মানবিক বোঝা রোহিঙ্গা বাংলাদেশ কাঁদিনি এমন একটি সংকটের ভিতরে পড়েছে, সেখানে আমি অদূর ভবিষ্যতে, দূরের কথা সুদূর ভবিষ্যতেও আমি কোনো আলোর রেখা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, যে পর্যন্ত না আপনি রোহিঙ্গাদের বিষয়ে আর বিচারিক প্রক্রিয়ায়, কূটনৈতিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মারাত্মক রকমের চাপ সৃষ্টি না করতে পারবেন, ততদিন পর্যন্ত যে দুর্বৃত্তপনা, যে রাষ্ট্রীয় সন্ত্রাস তারা করছে, এটা থেকে রোহিঙ্গাদের মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, অন্তত প্রত্যাবশ্যক কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আন্তর্জাতিক সম্প্রদায় চায় সেখানে ফিরে যাক, কিন্তু বাংলাদেশ যখন বলে যে ফিরে যাওয়ার জন্য, যখন বলে, ইভেন বাংলাদেশ যখন উদ্যোগ গ্রহণ করলো যে আমরা ভাষান্তরে নিয়ে যাব, তখন কিছু দেশ এটা প্রতিবাদ করছে, অথচ তারা নিজের দেশে নিয়ে যাচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এখন সবচেয়ে বড় পথ যেটা খোলা আছে, যদি আপনার আলাপ আলোচনা চালাইতে হবে, যে একটা তো কূটনৈতিক আলাপ আলোচনা চালিয়ে যাবেন, যে যদি প্রত্যাবর্তন হয়, প্রত্যাবর্তন যদি না হয়, তাহলে বিকল্প একটা পথ অবশ্যই খোলা রাখা উচিত। সেই বিকল্প পথটা আমি মনে করি তৃতীয় দেশে প্রত্যাবর্তনের জন্য, সেটেলমেন্টের জন্য আপনাকে জনাব জাকির হোসেন, আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে রোহিঙ্গা নির্যাতনের বিচার কাজ নেদারল্যান্ডসের বদলে আইসিসি যদি বাংলাদেশে করতে চায়, তাহলে এখানে প্রক্রিয়াগুলো কি হতে পারে এবং সেটির ভালো বা খারাপ দিক কি হতে পারে?
না, আমি যদি মনে করি যে বাংলাদেশ এখানে, যদিও এখানে মিয়ানমার কোনো পক্ষ নয়, বাংলাদেশ পক্ষ আছে এখানে, এখানে আন্তর্জাতিক ক্ষেত্রে অপরাধের একটা বিষয় হচ্ছে অপরাধ যে রাষ্ট্রে শুরু হোক না কেন, অপরাধের প্রভাব যে রাষ্ট্রে পড়বে, ইফেক্ট ডক্ট্রিন বলে, ওইটার ইফেক্ট যেখানে পড়বে সেই রাষ্ট্র বিচার চাইবার অধিকার আছে। এমনকি আন্তর্জাতিক সম্প্রদায় আন্তর্জাতিক আইনের মাধ্যমে অধিকার দিয়েছে, ইচ্ছা করলে সেই রাষ্ট্র বিচারও করতে পারবে। যেমন ধরুন আজকে যদি আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র, দুই রাষ্ট্র, যদি এক রাষ্ট্রের ভিতরে দাঁড়িয়ে গুলি করা হয়, অপর রাষ্ট্রের নাগরিক যদি মারা যায়, তাহলে যে রাষ্ট্র দাঁড়িয়ে গুলি করলো সেখানে যেমন বিচার করা যাবে, যে রাষ্ট্রের নাগরিক মারা গেল, যেখানে অপরাধের ফলাফলটা হলো, সেও রাষ্ট্র কিন্তু বিচার করতে পারবে। কাজে আমি মনে করি যে যেহেতু আপনার এখানে আদালতের বিষয়, মানে আপনার বিচার করার ক্ষেত্রে আপনাকে সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণ করতে হবে যে গণহত্যা সংঘটিত হয়েছে, ধর্ষণ হয়েছে, বাড়িঘর পূরণ হয়েছে, সেটা প্রমাণ করার ক্ষেত্রে যেহেতু সাক্ষী লাগবে, বারবার সাক্ষীদেরকে আপনার নেদারল্যান্ডের আদালতে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই ক্ষেত্রে যেহেতু নেদারল্যান্ডের বাইরে আলোচনার ভিতরে আসছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের ভিতরে হতেই পারে। আমরা যেরকম মনে করি যে ভ্রাম্যমাণ আদালত হয়, আমরা যেন মনে করি সার্কিট বেঞ্চ হয়, কেন নয় যে আইসিসির একটা সার্কিট বেঞ্চ হিসাবে কার্যকর হবে বাংলাদেশের ভিতরে, যেখানে রোহিঙ্গার অবস্থান করছে, কারো কারো ভাষায় 11 লক্ষ, কারো কারো ভাষায় 13 লক্ষ, যেখানে প্রত্যক্ষদর্শী যারা ভিত্তিতে অবস্থান করছে সেখান থেকে তারা অবশ্যই সাক্ষ্য প্রমাণ দিতে পারবে। আমি মনে করি যে এটা করা অসম্ভব কোনো কিছু নয়। আইসিসি কে অনেক বিষয় আছে আপনার আইনের ব্যাখ্যার মাধ্যমে, অর্থাৎ প্রগতিশীল ব্যাখ্যার মাধ্যমে, সৃষ্টিশীল ব্যাখ্যার মাধ্যমে আপনি আইসিসির যে বেঞ্চ আছে সেই বেঞ্চকে ওইখান থেকে আপনি এখানে অবশ্যই আপনি করতে পারেন, স্থানান্তর করতে পারেন, সেটা সম্ভব ব্যক্তিগত। আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে মিয়ানমারের সামনেই তো নির্বাচন, তো রোহিঙ্গা সংকটের সাথে এর যোগসূত্র কতটুকু এবং তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে এর সমীকরণ কতটুকু? খুব মজার একটা ঘটনা বলেছেন। পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যদি সংখ্যালঘু নির্যাতন হয়, অন্য যারা আছে যদি সরকার সংখ্যালঘু নির্যাতন করে বা সরকার দলীয় কেউ করে, আপনি দেখবেন যে অন্যান্য রাজনৈতিক দল আছে, সিভিল সোসাইটি আছে, তারা সেখানে প্রতিবাদ করে, তারা রাস্তায় নামে, তারা মানববন্ধন করে, চাপ সৃষ্টি করে। কিন্তু ইন্টারেস্টিংলি আপনি দেখবেন মিয়ানমারের ভিতরে এইটার বিষয়ে কোনো প্রকারে কোনো সিভিল সোসাইটি, কোন রাজনৈতিক দল মিয়ানমারের ভিতরে এইটার বিরুদ্ধে জোরালো কোনো প্রতিবাদ আমি দেখি নাই। শুধুমাত্র 1-2 জন যারা দেশের বাইরে আছেন, মং জার্নি সহ যারা আছে, তারা প্রতিবাদ করছে, কিন্তু এর কোনো প্রতিবাদ আমি দেখি নাই। কাজে এইখানে এখন যে প্রশ্নটা হচ্ছে যে রোহিঙ্গা ইস্যুতে যেই এখন কথা বলবে রোহিঙ্গাদের ফেরত দেওয়ার পক্ষে, সেই নির্বাচনে হেরে যাওয়ার মতো সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কারণ এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে রোহিঙ্গাদের বিষয়ে যে রোহিঙ্গারা ওই দেশের নাগরিক নয়, রোহিঙ্গারা বাঙালি, রোহিঙ্গারা ওইখান থেকে অবৈধভাবে বসবাস করছে, এরকম পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। কাজে রোহিঙ্গাদের পক্ষ অবলম্বন করতে আমরা যারা আশা করেছিলাম যে অং সান সুচি হয়তো একসময় ব্যবস্থা গ্রহণ করবে, আমরা গণতন্ত্রের নেত্রী, সে নোবেল প্রাইজ পেয়েছে, আপনি দেখেন যে সুচিও সেখানে মাথা নত করেছে, পরাজিত হয়েছে সেই সমস্ত শক্তির কাছে যারা রোহিঙ্গা নির্যাতন করছে, যারা নিপীড়ন করছে, গণহত্যা করছে, ধর্ষণ করছে, তাদের কাছেও আপনার ওই আমাদের যে তথাকথিত মানবাধিকারের নেত্রী অং সান সুচিও পরাজিত হয়েছেন। কাজে আমি এটাকে সূত্র হিসেবে এরকমই দেখি, যারা রোহিঙ্গাদের বিপক্ষে কথা বলবে তাদের জয়লাভের সম্ভাবনা বেশি, যারা পক্ষে কথা বলবে তাদের এখানে জয়লাভের সম্ভাবনা নাই। কাজে তারা রোহিঙ্গা ইস্যুকে কখনোই রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তনের পক্ষে বলবে, এটা আমি মনে করি। অধ্যাপক জাকির হোসেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম অধ্যাপক জাকির হোসেনের সাথে, রোহিঙ্গা গবেষক এবং সাবেক ডিন আইন অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এর সাথে নিউজ 24 রিপোর্ট জানিয়েছি বিরতি, ফিরছি একটু পরে। আবার আমন্ত্রণ নিউজ 24-এ। করোনা পরিস্থিতির কারণে 2020 সালের পিএসসি এবং ইবতেদায়ী পরীক্ষা বাতিল করেছে সরকার। দুপুরে সচিবালয়ের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। তবে পিএসসি না হলেও প্রত্যেকটি স্কুলে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। পিএসসি পরীক্ষা না হয় এবছর বৃত্তি দেওয়া হবে না, তবে উপবৃত্তি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী। এর ভিত্তিতেই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণীতে উন্নীত করা হবে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে কিভাবে বার্ষিক পরীক্ষা নেওয়া যায় তা সংশ্লিষ্ট স্কুলগুলো নির্ধারণ করবে। আর করোনার বর্তমান পরিস্থিতির মধ্যে কিভাবে স্কুল খুলবে তার নীতিমালা প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে মিলে স্কুল খোলার বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 2020 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন। অতএব আমরা পিএসসি পরীক্ষাটা নিচ্ছি না। বিদ্যালয় নির্ধারণ করবে যে তাদের পরীক্ষার মডালিটিটা কিভাবে হবে, এটা কি এমসিকিউ হবে না তারা দেবে, প্রধান শিক্ষকই এটাকে সিদ্ধান্ত নেবেন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানি ছাড়ালো 4000-এ। গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 42 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 4028 জনে।
গত 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2545 জন, যা শনাক্ত বিবেচনায় 17.98%। এ নিয়ে এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন 2,99,628 জন, আর নতুন 3,881 জন সহ মোট সুস্থ হয়েছেন 1,86,756 জন। করোনার ভ্যাকসিন নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্তরাজ্যের শেফিল্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ডাক্তার খন্দকার মেহেদী আকরাম যুক্ত হয়েছেন। ডাক্তার মেহেদী হাসান খন্দকার মেহেদী আকরাম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে কিন্তু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে কিন্তু কয়েকটি প্রতিষ্ঠান বর্তমানে 160টিরও বেশি ভ্যাকসিন নিয়ে কাজ করছে এবং এর মধ্যে শেষ ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে আছে অন্তত 8টি ভ্যাকসিন। তো বলা হচ্ছে যে অক্টোবর নাগাদ ভ্যাকসিন বাজারে ছাড়বে অক্সফোর্ড। আপনার কি মনে হচ্ছে কবে নাগাদ করোনার ভ্যাকসিন বাজারে আসবে এবং আমাদের দেশে পৌঁছাতে কতদিন লাগবে? ধন্যবাদ আমাকে সাথে নেওয়ার জন্য। হ্যাঁ, এক একটি ভ্যাকসিন এক এক সময় তাদের কাজ শুরু করেছে এবং তারা বিভিন্ন পর্যায়ে রয়েছে। যেমন অক্সফোর্ডের চ্যাডক্স 1 ভ্যাকসিন, যেটা অ্যাস্ট্রাজেনিকার সাথে তারা প্রস্তুত করছে, এই ভ্যাকসিনটা সবার আগে আসার কথা। যতদূর অক্সফোর্ড জানিয়েছে তাদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যে তাদের ভ্যাকসিনটা এখন ফেজ 3 ট্রায়ালের একদম শেষ পর্যায়ে রয়েছে। সম্ভবত সেপ্টেম্বরে তারা একটা ইন্টারিম রেজাল্ট পাবে এবং তারপরে অক্টোবর নাগাদ সম্ভবত শুধুমাত্র যুক্তরাজ্যের জন্য তারা কিছু ভ্যাকসিন প্রস্তুত করবে যদি ফেজ 3 ট্রায়ালের রেজাল্টটা আশাব্যঞ্জক হয়। অন্যদিকে যেমন মডার্না রয়েছে এগিয়ে, জার্মানির ফাইজার, তারাও কাঁধে কাঁধ মিলিয়ে মডার্নার সাথে এগিয়ে যাচ্ছে ফেজ 3 ট্রায়ালে। তারা বলছে যে তারা ভ্যাকসিনটি আনতে পারে এই বছরের শেষ নাগাদ অথবা 2021-এর প্রথম কোয়ার্টারে, সো জানুয়ারি থেকে মার্চ এপ্রিল মাস, এই টাইমটাতে মডার্না এবং ফাইজারের ভ্যাকসিন আসতে পারে, যেটা বায়োনটেক ভ্যাকসিন নামে পরিচিত। চাইনিজ ভ্যাকসিন আছে পাইপলাইনে, তারাও বলছে যে তারাও ভ্যাকসিন আনবে, তাদের ভ্যাকসিন বাজারে আনবে এ বছরের শেষে অথবা সামনের বছরের শুরুতে। তো এই হচ্ছে বিভিন্ন রকম ভ্যাকসিন যারা আসতে পারে খুব তাড়াতাড়ি বাজারে। বাংলাদেশে কবে আসবে সেটা আসলে নির্ভর করে বাংলাদেশ সরকার কিভাবে এসব কোম্পানির সাথে কমিউনিকেট করছে। বাংলাদেশের ভ্যাকসিনগুলো সম্ভবত আসবে আমাদের এশিয়ান বেস থেকে, অর্থাৎ ইন্ডিয়া থেকে। ইন্ডিয়াও তাদের সকল প্রস্তুতি গ্রহণ করেছে প্রথম ধাপেই প্রায় 1 বিলিয়ন ভ্যাকসিন ডোজ প্রস্তুতির জন্য, এবং ওই ভ্যাকসিনগুলো বাংলাদেশে আসতে সম্ভবত আগামী বছরের প্রথমার্ধ পর্যন্ত সময় লাগতে পারে, অর্থাৎ আগামী বছরের শুরুতে অথবা মাঝামাঝি সময়, যদি আমাদের সরকার সুন্দরভাবে সবকিছু নেগোশিয়েট করে। আমার মনে হয় আমরা ভ্যাকসিনটা পাবো আগামী বছরের মাঝামাঝির ভেতরেই। আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে এক একটি দেশ কিন্তু এক একটি ভ্যাকসিন নিয়ে কাজ করছে এবং সব ভ্যাকসিনের কার্যকরণ কিন্তু এক নয়। তো এক্ষেত্রে আমাদের দেশে কোন ভ্যাকসিনটি কার্যকর হবে সেটি কিভাবে নির্ধারণ করা হবে? কোন ভ্যাকসিন কোন দেশে কতটুকু কার্যকর হবে এটা কথা না, কথা হচ্ছে যে ভ্যাকসিনের ডিজাইন এবং কার্যকরণের উপর বেসিস করে কিছুটা আন্দাজ করা যায় যে কোন ভ্যাকসিনটা ভালো কাজ করতে পারবে। বৈজ্ঞানিক দৃষ্টিতে যে ভ্যাকসিনটা নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি করে এবং ইমিউন সেল বা টি সেল রেসপন্স করে একই সাথে ভ্যাকসিন দেওয়ার পরে, বিজ্ঞানীদের ধারণা যে এই ধরনের ভ্যাকসিনগুলোই আসলে বেশিটা কার্যকরী এবং টেকসই হবে, অর্থাৎ দীর্ঘমেয়াদী ইমিউনিটি দেবে। সেই দিক বিচারে অক্সফোর্ডের ভ্যাকসিন বেশ আলোচনার ভিতরে আছে, বিকজ এই ভ্যাকসিনটা নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি করে এবং টি সেল রেসপন্স করতে সক্ষম। ঠিক একইভাবে অন্যান্য ভ্যাকসিন যেমন মডার্নার ভ্যাকসিন, বায়োনটেকের ভ্যাকসিন, ক্যানসিনো বায়ো, চায়নার যে ক্যানসিনো বায়ো ভ্যাকসিন, রাশিয়ার যে স্পুটনিক 5 ভ্যাকসিন, আর নতুন যেটা আসছে নোভাভ্যাক্স, এই ভ্যাকসিনটাও কিন্তু এই দুটা শর্ত পূরণ করে, তার মানে নিউট্রালাইজিং অ্যান্টিবডি প্রস্তুত করে এবং টি সেল রেসপন্স করে। সো এই ভ্যাকসিনগুলোই আসলে
কার্যকরী হবে। এটা শুধু বাংলাদেশের জন্য যে হবে তা না, এটা সকল মানুষের জন্য, সবার জন্যই প্রযোজ্য এই থিওরিটা। অবশ্য ফেজ 3 ট্রায়াল শেষ হওয়ার আগে এটা নিশ্চিত করে বলা যায় না। আমরা আগে দেখব যে ফেজ 3-তে কোন ভ্যাকসিনগুলো কার্যকরী, সেই ভ্যাকসিনগুলি আসলে ফাইনালি আমরা বলতে পারবো যে কাজ আরেকটি ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি যে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে যে তৃতীয় ধাপের চূড়ান্ত ফল পাওয়ার আগে সিনোফার্মের ভ্যাকসিনটির প্রয়োগ শুরু করেছে চীন এবং জুলাই থেকে ভ্যাকসিনটির প্রয়োগ করা হচ্ছে ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের। তো এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। সিনোফার্ম, আপনি সিনোফার্মের কথাই তো বললেন না? তো সিনোফার্ম ভ্যাকসিনটা একটা ভ্যাকসিন যেটা অনেকটা সিনোভ্যাক ভ্যাকসিনের মতোই, অর্থাৎ দুটো ইনঅ্যাক্টিভেটেড বা কিল্ড ভাইরাস ভ্যাকসিন। এই ভ্যাকসিন কিন্তু ফেজ 2 ট্রায়াল সম্পন্ন হয়েছে এবং তাদের ফলাফল কিন্তু তারা রিসেন্টলি প্রকাশ করেছে জামা জার্নালে। এবং এই ভ্যাকসিনটা ফেজ 3 ট্রায়াল শুরু করছে, যতদূর আমি জানি যে ফেজ 3 ট্রায়াল শুরু করছে তারা ইউনাইটেড আরব আমিরাতে এবং আরও বেশ কয়েকটা দেশে তারা ফেজ 3 ট্রায়াল শুরু করার চিন্তা ভাবনা করছে। আমার ঠিক এই মুহূর্তে জানা নেই যে ভ্যাকসিনটা অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে কিনা সাধারণ মানুষের জন্য। আমি শুধু জানি যে 2টা ভ্যাকসিনকে অ্যাপ্রুভাল দিয়েছে সাধারণ মানুষের জন্য। একটা হচ্ছে রাশিয়ার যে স্পুটনিক 5 ভ্যাকসিন আর যেটা ক্যানসিনো বায়ো ভ্যাকসিন। বাট বাকি ভ্যাকসিনগুলো কিন্তু ফেজ 3 ট্রায়ালে আছে। এখানে একটু সম্ভবত একটু তথ্যগত ভুল থাকতে পারে, অথবা আমাদের বোঝা, আমার ঠিক জানা নাই যে সিনোফার্ম অ্যাপ্রুভাল দিয়েছে কিনা। ডাক্তার খন্দকার মেহেদী আকরাম, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম ডাক্তার খন্দকার মেহেদী আকরামের সাথে, যুক্ত হয়েছেন যুক্তরাজ্যের শেফিল্ড ইউনিভার্সিটি থেকে। এর সাথে নিউজ বিজ 24 এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরে। আবার আমন্ত্রণ নিউজ বিজ 24-এ। স্বামী তুমি কার? অবশেষে দ্বিতীয় স্ত্রী পেলেন মালদ্বীপ প্রবাসী মইনুলকে। গ্রাম্য সালিশের সমাধান হলো এই সমস্যার। বড় ঘরের সন্তানকে ভরণ পোষণ এবং 5% জমির বিনিময়ে প্রথম স্ত্রী রাজি হয়েছেন তালাক দিতে। জাহিদুর রহমানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দুই বধূ এক স্বামী বিদেশ থেকে এসে কার ঘরে যাবেন এ নিয়ে টানাটানি, হাতাহাতি। গত 18 আগস্ট বিমানবন্দরে এই ছবি ছড়িয়ে পড়ে সব জায়গায়। সপ্তাহখানেক পর অবশেষে সমাধান হলো সমস্যার। কুমিল্লার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে সালিশ বৈঠকে প্রথম স্ত্রী সানজিদাকে তালাক দেন মইনুল। সংসারে থিতু হতে চান দ্বিতীয় স্ত্রী তমাকে নিয়ে। আমি চাচ্ছি কি আমার ছোট বউকে নিয়ে আমি এলাকাবাসীর দোয়ায় যেমন ভালো থাকার চেষ্টা করতেছি। আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে, বিদায় কাজটা হয়েছে না, হইতো না, তাই না? ওরা সুখে থাকুক, আমি দোয়া করবো যে আমার মতো যে ওর দ্বিতীয় স্ত্রী, ওরও কপাল যেন আমার মতো না হয়। আমি যেভাবে প্রতারিত হয়েছি ও যাতে আবার প্রতারিত না হয়। প্রথম সন্তানের ভরণ পোষণ বাবদ প্রতি মাসে 2000 টাকা ও 5% জমি দেওয়ার প্রতিশ্রুতি দেন বাবা মইনুল। বাচ্চাটাকে বাড়িতে 500 জায়গা দিবে আর প্রতি মাসে তার ভরণ পোষণের জন্য বাচ্চাটাকে একটা অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংকে 2000 টাকা করে জমা দিবে। সন্তানের সঠিক ভরণ পোষণ নিয়ে এখন চিন্তিত সানজিদা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 5 মাস 5 দিন ধরে দেশের প্রেক্ষাগৃহে ঝুলছে তালা। করোনার পরবর্তী স্বাস্থ্যবিধি মেনে যানবাহন, শপিং মল, অফিস, আদালত কিংবা গার্মেন্টস সহ অন্য আর সবকিছু স্বাভাবিক হলেও কবে খুলবে হলের তালা তার উত্তর জানা নেই কারো। যদিও প্রেক্ষাগৃহ সচল করতে সরকারের চৌকাঠে বারবার কড়া নেড়েছে প্রযোজক সমিতি এবং হল মালিক সমিতি, কিন্তু মেলেনি কোনো সাড়া। দীর্ঘ এর সময় সিনেমা হল বন্ধ থাকায় চলচ্চিত্রের ক্ষতি ছাড়িয়েছে 300 কোটি টাকা। এ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই এবং এই মুহূর্তে আমাদের সাথে এ বিষয়ে কথা বলতে যুক্ত আছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খুরশেদ আলম খসরু। জনাব খুরশেদ আলম খসরু, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জনসমাগম ঘটে এমন অনেক কিছুই কিন্তু চালু হয়েছে এবং গত মাস থেকে চালু হয়েছে, কিন্তু হল কেন খুলছে না? সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমরা গত জুন মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি হল মালিক সমিতির অ্যাডমিনিস্ট্রেটরকে চিঠি দিয়েছিলাম হল খোলার জন্য। তিনি আমাদের কোনো উত্তর দেননি এবং আমাদের সাথে কোনো আলোচনায় বসেননি। আমরা জুন মাসের শেষ সপ্তাহে আমরা আবার চিঠি দিয়েছি, তাকে রিমাইন্ডার দিয়েছি। তিনিও তখনও আমাদের সাথে বসার প্রয়োজন মনে করেননি বা আমাদের সাথে কোনো কথা বলেননি। পরবর্তীতে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে যে
বাণিজ্য সচিবের মাধ্যমে চিঠিটা তিনরা হচ্ছে মন্ত্রিপরিষদে পাঠিয়েছেন। মন্ত্রিপরিষদ থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি হল খোলার। আরেকটি ব্যাপারে জানতে চাচ্ছি যে 5 মাসের বেশি সময় ধরে ছবি মুক্তি কিন্তু বন্ধ আছে এবং যতদূর জানতে পেরেছি যে এই ক্ষতির অঙ্কটা 300 কোটি টাকা ছাড়িয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো। এর আগে আমরা একটু যেতে চাচ্ছি কক্সবাজারে। মগবাজারে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে র্যাবের অভিযান চলছে, আমরা চলে যাচ্ছি সেখানে এবং অভিযান চলছে এবং অভিযান ইতিমধ্যে শেষ হয়েছে, এখন সেখানে ব্রিফিং চলছে, আমরা চলে যাচ্ছি সেখানে। হাসপাতাল তো সেখানে যে অনিয়মগুলো পেয়েছি প্রথমত হচ্ছে যে আপনার সেখানে আমরা প্যাথোলজি ল্যাব থেকে বেশ কিছু রিয়েজেন্ট বা যে সমস্ত রাসায়নিক উপাদান দিয়ে টেস্ট করা হয় এগুলো এক্সপায়ার পাওয়া গিয়েছে। একই সাথে অপারেশন থিয়েটার আইসিইউ থেকে প্রচুর পরিমাণে সার্জিক্যাল সামগ্রী এবং হচ্ছে আপনার কিছু ওষুধ আমরা এক্সপায়ার পেয়েছি, কয়েক বছর আগে এক্সপায়ার হয়ে গেছে সেগুলো পেয়েছি। আরেকটা বিষয় হচ্ছে ওইখানে মাইক্রোবায়োলজি ল্যাবে আপনার যে ইনকিউবেশন পিরিয়ড যে মিনিমাম 48 ঘন্টা অথবা 72 ঘন্টা রাখার কথা সেখানে তার না রেখে 6 থেকে 7 ঘন্টা রেখে দিয়ে আপনার কোনো রকমে এবং একই সাথে একটা পেট্রি ডিশে 3 জনের স্যাম্পল দিয়ে কিন্তু আপনার টেস্ট করা হচ্ছে এবং যেটা কোনোভাবেই অথেন্টিক রিপোর্ট আসছে না। তো এই অভিযোগগুলোর কারণে আপনার শেরুস্তা মেডিকেল কলেজ হাসপাতালকে 30 লক্ষ টাকা আদেশ করা হয়েছে এবং সেখানে কোভিড-19 চিকিৎসার জন্য যে প্রোটোকলগুলি থাকার কথা সেগুলি পুরোপুরি মানা হচ্ছে না। তো সেই জন্য তাদেরকে 7 দিন সময় দেওয়া হয়েছে এগুলি ইমপ্রুভমেন্ট করার জন্য। আর পদ্মা ডায়াগনস্টিককে একটি মারাত্মক অনিয়ম পাওয়া গেছে, সেটি হচ্ছে তাদের এখানে যে মাইক্রোলজি ল্যাবে যে রিপোর্টটা তৈরি হচ্ছে টোটালি ফেক রিপোর্ট তৈরি হচ্ছে। কারণ এখানে যে ইনকিউবেশন পিরিয়ড একটা স্যাম্পলের জন্য আপনার 48 ঘন্টা থেকে 72 ঘন্টা তারা তা না রেখে 5 থেকে 6 ঘন্টা রেখে দিয়ে 5 থেকে 6 ঘন্টা পরে মন গড়া রিপোর্ট দিয়ে দিচ্ছেন এবং একই সাথে একটা পেট্রি ডিশের মধ্যে 4 জন রোগীর আপনার স্যাম্পল রাখা হচ্ছে। ফলে হচ্ছে কি এক রোগীর স্যাম্পলের সাথে অন্য রোগীর কিন্তু আপনার কন্টামিনেশন হচ্ছে এবং যেহেতু ইনকিউবেশন পিরিয়ড যে মিনিমাম 48 আওয়ার 48 ঘন্টা সেটা যেহেতু রাখা হচ্ছে না, ফলে এখানে কোনো প্রপার আপনার গ্রোথ হচ্ছে না, কালচার হচ্ছে না, ফলে এখানে কোনো প্রপার রিপোর্ট তৈরি হচ্ছে না। আমরা আজকে দেখলাম যে গতকালকের যে স্যাম্পল গতকাল রাত্রে রিসিভ করেছে সেটা আজকে ইনকিউবেশন থাকার কথা সেটি সকালবেলা তারা ফেলে দিয়ে দিয়েছে বা ওয়াশ আউট করে ফেলছে বা ধুয়ে ফেলে দিয়েছে এবং সেটা রিপোর্ট তারা রেডি করে ফেলছে অলরেডি, আগামীকালকে তারা দিয়ে দেবে। তাহলে এই যে মন গড়া রিপোর্ট তারা দিয়ে দিল এতে করে কিন্তু সহস্র রোগীরা কিন্তু প্রতারিত হচ্ছে। সুতরাং এটি খুব মারাত্মক অন্যায়। আমরা এই প্রতিষ্ঠানটিকে 20 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে যদি এই ধরনের অনিয়মগুলো তারা করেন এখানে খুব সিরিয়াসলি আমরা এটা হ্যান্ডেল করবো, কারণ আমরা চাই না কোনোভাবে রোগীরা সেবা নিতে এসে কোনো ধরনের প্রতারণার শিকার হোক। একই সাথে আমরা এটিও কনসার্ন যাতে করে তারা কোনোভাবে তাদের ইনভেস্টমেন্ট ক্ষতিগ্রস্ত না হয়, কেউ যাতে জবলেস না হয়ে যায়, সবগুলো বিষয়ে আমরা সমন্বিত করার চেষ্টা করছি। যেমনটি দেখছিলাম যে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্রিফিং করছিলেন মালিবাগ থেকে, আমরা ছিলাম সেখানে। আমরা আবারও চলে যেতে চাই খুরশেদ আলম খসরুর কাছে, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি। আপনার কাছে যেমনটি জানতে চেয়েছিলাম যে 5 মাসেরও কিন্তু বেশি সময় ধরে ছবি মুক্তি বন্ধ আছে এবং যতদূর জানতে পেরেছি যে এই ক্ষতির অঙ্কটা 300 কোটি টাকা ছাড়িয়েছে আপনাদের। এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত 26শে মার্চ থেকে সরকার লকডাউন দিয়েছে, তখন থেকেই সিনেমা হল বন্ধ, সিনেমার সবগুলো কাজই বন্ধ। আমরা জুন মাসের 5 তারিখ থেকে শুটিং আমরা ওপেন করে দিয়েছি, শুটিং হচ্ছে কিছু কিছু ছবির এবং সব জায়গায় কাজ হচ্ছে, কিন্তু সিনেমা হল বন্ধ। এই কারণে আমরা আমাদের মার্চ মাসের আগে, লকডাউনের আগে যে ছবিগুলো রিলিজ হয়েছিল, যেগুলো ফেব্রুয়ারি বা জানুয়ারি বা ডিসেম্বরে, সেখানে সেই ছবিগুলো সারা বছর চলার কথা, কিন্তু সেগুলো হলে লকডাউনের কারণে চলেনি। সেখানে একটা প্রডিউসাররা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এরপরে যারা শুটিং করে কাজ করছিল, হাফ ডান কাজ হয়েছিল, কেউ শুটিং অর্ধেক করেছে, কেউ শুটিং শেষ করে ডাবিং করছিল, এডিটিং করছিল, তাদের একটা ইনভেস্ট আটকে গেছে এবং যারা সম্পূর্ণ ছবি শেষ করে সেন্সর ছাড়পত্র নিয়ে ছবি রিলিজের জন্য ওয়েট করতেছিল তাদের পুরো পুঁজিটাই আটকে গেছে। আর হচ্ছে যে আমরা কিন্তু সিনেমা সারা বছর চালিয়ে প্রডিউসাররা লাভ করতে পারে না। তো আমাদের হচ্ছে যে চলচ্চিত্রের কয়েকটা ফেস্টিভ্যাল আছে, সেইটার উপরে আমাদের প্রডিউসাররা সারা বছর নির্ভর করে ওইটার উপার্জন থেকে। সেইটা হচ্ছে যে নববর্ষ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তো সেগুলোও আমরা ছবি রিলিজ করতে পারিনি। এগুলোকে টার্গেট করে প্রডিউসাররা অনেক বড় বাজেটের ছবি নির্মাণ করে। তো এই সবকিছু মিলিয়ে আমরা, যেটা আপনি বললেন, আমাদের ক্ষতির পরিমাণ প্রায় প্রডিউসারদের 300 কোটি টাকার উপরে ছাড়িয়ে গেছে ইতিমধ্যে।
এ পর্যায়ে আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে করোনা পরবর্তী সময়ে সাংস্কৃতিক অঙ্গনকে চাঙ্গা করতে বিশ্বের অনেক দেশের সরকার কিন্তু বিভিন্ন ধরনের অনুদান দিয়েছে এবং দিচ্ছে। আপনারা কি অনুদানের জন্য কোনো ধরনের নেগোশিয়েট করেছেন কিনা সরকারের কাছে, বা কি কি ধরনের অনুদান আপনারা সরকারের কাছ থেকে চান? ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিনেমা হলের জন্য আমাদের প্রণোদনা দেওয়ার কথা ঘোষণা করেছেন, যেটা আমাদেরই এই করোনাকালীন সময় আমরা সিনেমা নির্মাণে এবং হলের জন্য কিন্তু আমরা প্রণোদনা চেয়েছিলাম। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি পত্র দিয়েছিলাম, আমরা আমাদের তথ্য মন্ত্রণালয়ে পত্র দিয়েছিলাম, আমরা শিল্প মন্ত্রণালয়ে পত্র দিয়েছিলাম ছবি নির্মাণের ক্ষেত্রে এবং সিনেমা হল সংস্কার বা বিনির্মাণের জন্য আমাদের প্রণোদনা চেয়ে। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী সিনেমা হলের বিষয়টি বলেছেন যে সিনেমা হলে প্রণোদনা দেওয়া হবে, সেটা তিনি ঘোষণা করেছেন। তো আমরা চাইব, আমরা বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, কিন্তু আমরা আরো চাইবো যে আমাদের নির্মাণেও যেন আমাদের প্রডিউসাররা যারা ক্ষতিগ্রস্ত তারা যেন সহযোগিতা পায় এবং আমাদের চলচ্চিত্র নির্মাণেও যেন আমরা প্রণোদনা পাই, সেই বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি। ধন্যবাদ জনাব খুরশেদ আলম খসরু, আমাদেরকে সময় দেওয়ার জন্য। কথা বলছিলাম জনাব খুরশেদ আলম খসরুর সাথে, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি। এই ছিল আজকে নিউজ ভিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।